স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। সেই সময়সীমাকে যৌক্তিক মনে করে না দলটি। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। এ নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত 18 ডিসেম্বর সংবাদ সম্মেলনে পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে টানা 3টি নির্বাচন অবৈধ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024-এর যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে অবৈধ সংসদ ছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে নির্বাচন রোডম্যাপ এবং সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় তা হতাশার। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 21শে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারবেন না। সে কারণে সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল, জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা জনসভার আয়োজন করেছে বিএনপি। খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে জানতে চাইব, বিএনপির জনসভায় কোন কোন নেতারা এসেছেন এবং কি বলছেন নেতাকর্মীরা? বিস্তারিত। ঈশিতা, যেহেতু এই জনসমাবেশ যেটা আসলে দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যে উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা কিন্তু বেলা দুপুর 2টায় শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু ঢল নেমেছে, বলা যায় যে এই জনসমাবেশকে কেন্দ্র করে একটা উৎসবে পরিণত হয়েছে পুরো এলাকা জুড়ে। আমি যদি একটু দেখাতে চাই আশেপাশে যে নেতাকর্মীদের যে আশা বা আকাঙ্ক্ষা, যে উৎসাহ উদ্দীপনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে একসঙ্গে এই যে জনসমাবেশ, সেই জনসমাবেশ থেকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আগামী দেশ কিভাবে বিনির্মাণ করা যায় বা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা নিশ্চিত করতে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য দেবেন। তবে প্রধান অতিথি যিনি নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এখনও সমাবেশস্থলে পৌঁছায়নি। তবে যিনি এইখানকার যিনি সভাপতিত্ব করছেন, এই সমাবেশটাকে সভাপতিত্ব করছেন, তিনি কিন্তু বিএনপি নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, তিনি হচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি কিন্তু সাবেক এইখানকার সংসদ সদস্য এই জামালপুর 1 আসনের। সেই প্রেক্ষিতে কিন্তু এখানে পুরো ঢল নেমেছে। আমি যদি একটু দেখাতে চাই সেই চিত্রটি, আর সেক্ষেত্রে এখানে যারাই আসছেন প্রত্যেকেই বিভিন্ন স্লোগান, ব্যানার, ফেস্টুন দিয়ে কিন্তু পুরো মাঠের প্রাঙ্গণটি ভরে গেছে। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রধান অতিথি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ঘটনাস্থলে এসে পৌঁছাবে। তো সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকেই আছেন। আমি একটু শেষ করার আগে যে বিষয়টি একটু জানাতে চাই ঈশিতা, যে এখানে নেতাকর্মীদের ঢল দেখে তারা কিন্তু তৃণমূল নেতাকর্মী বলেন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসবেন তারা প্রত্যেকে বলছেন যে এই জমায়েত, সেটা কিন্তু এখানে প্রায় দীর্ঘ 15 বছর পর কিন্তু এই জমায়েতটা হচ্ছে। এর আগে কখনোই করতে পারেনি বিএনপির পক্ষ থেকে। তো এই ছিল ঈশিতা, এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। ঈশিতা।
আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে আশাব্যঞ্জক মনে করে না ঋণদাতা সংস্থা আইএমএফ। মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে আইএমএফ। বাংলাদেশের $130 কোটি ঋণ সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে 5 ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়ে, জানান মিশন প্রধান। 16 দিনের ঢাকা সফর শেষে সচিবালয়ে ব্রিফিং করেন আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপারজর্জিও। বাংলাদেশের অর্থনীতি নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি কথা বলেন নানা বিষয়ে। আইএমএফ এর ধারণার চেয়েও বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক বেশি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমাতে নীতিমালা আরও কঠোর করার পরামর্শ দেন আইএমএফ মিশন প্রধান। মূল্যস্ফীতি এখনো 2 সংখ্যার ঘরে, এখনো উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। মূল্যস্ফীতির চাপ ব্যালেন্স অফ পেমেন্ট ও রিজার্ভের উপর চাপ ফেলেছে। আইএমএফ এর ঋণের বিষয়ে মিশন প্রধান বলেন, $130 কোটি ঋণ সহায়তা নিশ্চিত হবে 5 ফেব্রুয়ারির বোর্ড মিটিং এর সিদ্ধান্তে। অনুমোদন পেলে ফেব্রুয়ারির শেষ নাগাদ অর্থ ছাড় পাবে বাংলাদেশ। আইএমএফ এর ঋণের $130 কোটি দেয়া হবে, তবে সেখানে সংস্কারের বিষয়টি রয়েছে, বিশেষ করে রাজস্ব খাতের সংস্কার। রিজার্ভের অবস্থা চাপের মুখে রয়েছে বলে মনে করে আইএমএফ। নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার ঘটনায়ও উদ্বেগ জানানো হয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, আর তা বাস্তবায়ন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন তিনি। সাংবাদিকদের এসব কথা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10:15টায় কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আসামিদের নেওয়া হয় ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরার কথা থাকলেও তদন্ত শেষ করতে 2 মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম। পাশাপাশি সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে 20 ফেব্রুয়ারি অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি, সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। চিফ প্রসিকিউটর আরো জানান, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এই ট্রাইব্যুনালের বিচার করার এখতিয়ার নেই দাবি করে আবেদন করেছেন আসামি জিয়াউল আহসান। আদালতকে বিতর্কিত করতেই এমন আবেদন বলে জানান চিফ প্রসিকিউটর। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে যেভাবে শত শত মানুষ গুমের শিকার হয়েছে, এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি। এ সময় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখার পক্ষে যুক্তরাষ্ট্র। গুমের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে ইউনূসের এ উদ্যোগকে স্বাগত জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে, তাতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি।
1092 কোটি টাকার ঋণের নামে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মওলা, আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম এবং 2 ভাইসহ 58 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলাটি করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত। মামলার এজাহারে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092 কোটি টাকার ঋণ নেওয়া হয়। এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরওয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র 3 বছরে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি। এই কাজে সহযোগিতা করেন ইসলামী ব্যাংকের 34 কর্মকর্তা। এসব কর্মকর্তার পাশাপাশি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট 58 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রকল্পে অনিয়ম খুঁজতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযান চালাচ্ছে দুদক। আরও জেনে নেব সহকর্মী নূপুর মাহমুদের কাছ থেকে। নূপুর, দুদকের কারা নেতৃত্ব দিচ্ছেন অভিযানে, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সকাল 12টার দিকেই কিন্তু দুদকের একটি অভিযান দল এসেছে নির্বাচন কমিশন ভবনে। আসলে মূলত তারা বিভিন্ন অভিযোগ অনিয়ম পেয়েছে যে নির্বাচন কমিশন থেকে নাকি অনেক অভিযোগ যাচ্ছে কর্মকর্তাদের বিরুদ্ধে। তারা টাকার বিনিময়ে বা বিভিন্ন লেনদেনের মাধ্যমে নাকি তারা এনআইডি সংশোধন করে দিচ্ছে বা এই ধরনের বিভিন্ন অভিযোগ যাওয়ার কারণেই কিন্তু আজকে দুদকের একটি অভিযান দল এসেছে। অভিযান দল আসার পরপরই কিন্তু তারা মূলত ইটিআই ভবনে গিয়েছিল, যেখানে যাওয়ার পরে দেখেছে তারা তার তথ্য নিয়েছে, বিভিন্ন তথ্য পেয়েছেন এবং সেই সাথে তাদের সেখান থেকে 2 জন দালাল চক্রকে ধরেছে একটি দুদকের দল। তারপরে আমরা দেখেছি যে দুদক ওখান থেকে আবার নির্বাচন কমিশন ভবনে এসেছেন। ভবনে আসার পরেই উপরে এসেছেন, উপরে বলতে অর্থাৎ মহাপরিচালক ডিজির রুমে এসেছেন এবং ডিজির সাথে এখন পর্যন্ত তাদের বৈঠক চলছে, তারা কথা বলছেন। আসলে ডিজি রুম থেকে বের হলে আমরা জানতে পারবো মূলত ভিতরে কি কি বিষয়ে কথা হয়েছেন এবং কি বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। সেই সাথে আমরা যে দেখেছি ইটিআই থেকে যে 2 জনকে ধরেছে, 2 জনকেই বলছেন যে তারা দালাল চক্রের সাথে জড়িত, তারা বিভিন্ন মাধ্যমে মানুষকে হয়রানি করে আসছে। এই তো এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 4 আগস্ট বিকালে মিরপুর 10 নম্বরে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছিলেন মাসুদ। এমন সময় মাথায় গুলি লাগে তার। হাসপাতালে নেওয়া হলেও সে রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাসুদ। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা, আর 3 বছর বয়সী মেয়েকে নিয়ে অনিশ্চিত জীবনে স্ত্রী সাফার। মাসুদ রানা কর্মরত ছিলেন রাজধানীর উত্তরার একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী হিসেবে। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সোনার সংসার, থাকতেন রাজধানীর বাড্ডায়। গত 4 আগস্ট বিকালে মিরপুর 10 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি, কিন্তু নিয়তির নির্মমতায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সেই রাতেই হাসপাতালে মারা যান। তার 3 বছর বয়সী একমাত্র মেয়ে আরবি ফেরদৌসকে কোলে নিয়ে প্রতিদিনই ছোট ছেলে মাসুদের বাড়ি ফেরার অপেক্ষায় চেয়ে থাকেন মা। মৃত্যুর পর পরিবারটির পাশে থাকার সান্ত্বনা আর আশ্বাস মিলেছে অনেকের কাছ থেকেই, কিন্তু সময় যত গড়িয়েছে তার ছিটে ফোঁটাও মেলেনি সাফার ভাগ্যে। একমাত্র মেয়েকে নিয়ে অসহায় জীবন এখন যার নিত্য সঙ্গী, পাশে দাঁড়াবার আকুতি স্বজনদের। ছেলের কথা বলতে পারি না, 4 মাসের মধ্যে পাগল হয়ে গিয়েছে। যত সংসার চালায়নি সব আমার ছেলে করতো। আমার হাজব্যান্ড ছিল আমাদের ফ্যামিলিতে একজন সবচেয়ে বড় উপার্জনক্ষম ব্যক্তি, সেখানে আজকে আমার হাজব্যান্ড নাই। এখন আমি তাদের নিয়ে কিভাবে চলবো? আমার তো চলতে হবে। আমি সরকারের কাছে দাবি করছি, আমার ভাইয়ের ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে 3 বছর বয়স, তারা এতিম হয়ে গিয়েছে, তাদের পাশে যেন সরকার দাঁড়ায়। মাসুদ রানাকে যথাযথ শহীদে মর্যাদা দেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার। তো আমরা চাই যে যারা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক এবং সামাজিকভাবে তাদের একটা মর্যাদা প্রতিষ্ঠিত করা হোক। সহায়তার আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকেও। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তরফ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। আর যেটা মাসুদ রানার বিষয়টা আলমডাঙ্গা, সেটা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে ওই ফ্যামিলির সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সহযোগিতা করে, তাদের পাশেই আছে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে আন্দোলনে গিয়েছিলেন মাসুদ, তার মতো দুঃসাহসী তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হোক আগামী প্রজন্মের হাত ধরে, সময়ের প্রয়োজনে, এমনটাই প্রত্যাশা সবার।
ডিবিসি নিউজ ডেস্ক। 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। একই সঙ্গে তারা সাদপন্থীদের প্রতিহতের ডাক দিয়েছে। এদিকে সংঘর্ষ ও প্রাণহানির পর আজ ফাঁকা টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে রয়েছে পুরো এলাকা। তুরাগ তীরে দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির পর আজ ফাঁকা ইজতেমা ময়দান। নিরাপত্তা কবজায় ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা। বন্ধ রাখা হয়েছে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি। মাঠ থেকে সরানো হচ্ছে সামিয়ানা, সরানো হচ্ছে বাঁশের খুঁটিও। অভিযোগ উঠেছে বুধবার রাতে সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ও জিনিসপত্র নষ্ট করা হয়েছে। আলমারি ভেঙে লুট করা হয়েছে নগদ টাকা। আমাদের বহুত কুড়ার থেকে মাল লেগেছে, গোয়ার গাড়ি পুড়ে দিচ্ছে, তারপরে মোটরসাইকেল 10-15টা পুড়ে দিচ্ছে। আমাদেরকে আমি সাহেব পাঠাইছে পাহারা দেওয়ার জন্য, যাতে করে এখান থেকে কেউ চুরি করে কোনো কিছু না নিতে পারে। এদিকে নিহত 4 জনের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 2টি মরদেহ দেয়া হয়েছে পরিবারের কাছে। মারার পরে তার মুখটা এমনভাবে থেতলো করে দিছে যে চেনার উপায় ছিল না। সকাল থেকে পরিস্থিতি অনেক ভালো এবং আশেপাশের পরিস্থিতি অনেক শান্তিপূর্ণ আছে। 2 জনের লাশ হস্তান্তর হয়েছে পরিবারের কাছে। আর তাদের মামলার বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এদিকে বৃহস্পতিবার জুবায়েরপন্থীরা 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে ইজতেমার ঘোষণা দিয়েছেন। আর হতাহতের ঘটনায় মামলা করার কথাও বলেছেন। রাষ্ট্রীয় সিদ্ধান্তকে যারা বারবার বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রশাসনের সিদ্ধান্তকে যারা বারবার অবমাননা করছে, তারা কিভাবে ইজতেমা করবে? ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার কথা জানিয়েছে ডিএমপি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ। মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ। 8 ডিসেম্বরের পর মংডু শহরের কাইন্দাপাড়া জান্তা সরকারের নাখাখা কেরাম নামে ক্যাম্পসহ 270 কিলোমিটার এলাকা দখলে নিয়েছে। বুধবার রাত 12টার পর থেকে মিয়ানমারের ওপার থেকে বোমা ও মর্টার শেলের বিকট শব্দে কেঁপে উঠে টেকনাফের সাবরাং ও শাহপরীর দ্বীপে বাড়িঘর। এ নিয়ে আতঙ্কে আছেন স্থানীয়রা। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক বলেন, রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। পৌষের আগমনে দেশ জুড়ে শীত বাড়ার ধারণা করলেও কমেছে কিছুটা। টানা 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এরপরও রয়েছে কনকনে শীত। আজ ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েকদিন ধরে ঘন কুয়াশার যে দাপট ছিল আজ অনেকটাই কমে গেছে। তবে হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা জেলা জুড়ে। ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা উঠছে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারতম্যের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। যুক্তরাষ্ট্রে প্রথমবার বার্ড ফ্লুর গুরুতর সংক্রমণ শনাক্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার একথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। লুইজিয়ানা অঙ্গরাজ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার আক্রান্ত গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডিসি জানায়, বাড়ির উঠানে অসুস্থ ও মৃত পাখির সংস্পর্শে এই ভাইরাসে আক্রান্ত হয় ওই ব্যক্তি। এদিকে বেশ কিছু গরুর শরীরে বার্ড ফ্লুর H5N1 ধরন শনাক্ত হওয়ায় এর বিস্তার রোধে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই পর্যন্ত 61 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস, বাংলাভাষীদের কাছে যা বড়দিন হিসেবে পরিচিত। এই আয়োজন নিয়ে মেতে উঠেছে পুরো বিশ্ব। যীশুখ্রিস্টের অনুসারীদের ক্রিসমাসের আনন্দে মেতে উঠবে অন্যরাও। আর ক্রিসমাস সামনে রেখে সবার জন্য শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশা জানিয়েছেন কিংবদন্তি চরিত্র সান্টা ক্লজ। ফিনল্যান্ডে ক্রিসমাস আয়োজনে উপস্থিত হয়ে এসব কথা জানান সান্টা। ক্রিসমাসের কিংবদন্তি চরিত্র সান্টা ক্লজের উপস্থিতি শিশু থেকে বৃদ্ধ সবার আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। ফিনল্যান্ডের রোভানিয়েমি গ্রামে আয়োজন করা হয় ক্রিসমাস পূর্ব নানা আনুষ্ঠানিকতার। সেখানে চিরচেনা রূপে উপস্থিত হন সান্টা ক্লজ। তাকে দেখতে শিশুদের নিয়ে ভিড় করেন বেশ কয়েকটি পরিবার। এটা বেশ সুন্দর জায়গা, এখানে থাকতে পেরে ভালো লাগছে। সান্টা ক্লজের দেখা পাওয়া আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং তার সাথে দেখা করার স্বপ্ন ছিল অনেক দিনের।
জীবনে প্রথমবারের মতো সান্টা ক্লজের দেখা পেলাম, এটা খুবই এক্সাইটিং। এখানে থাকতে পেরে আমরা খুবই খুশি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় পোস্ট অফিসে আসা চিঠি পড়েন সান্টা ক্লজ। সবার সাথে কুশল বিনিময় শেষে কথা বলেন সান্টা। উৎসবের দিনে আমি আন্তরিকভাবে পৃথিবী জুড়ে শান্তি কামনা করছি। আশা করি শিগগিরই যুদ্ধ, হানাহানি, সংঘাত বিদায় নিয়ে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। ক্রিসমাসের অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ল্যাপল্যান্ড প্রদেশের নয়নাভিরাম গ্রামটিতে জড়ো হয়েছেন দর্শনার্থীরা। বড়দিনে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।